হ্যালো ফ্রেন্ডস, ভালো আছো তো তোমরা সবাই? আমি আজ আবার আমার উপন্যাস যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে এর কিছুটা অংশ তোমাদের পড়ে শোনাবো। শুরু করছি। আজ রেহানার মেয়ের জন্মদিন। আমরা অর্থাৎ আমি, শান্তনু, নেহা আর অমিত রেহানার বাড়িতে এসেছি। রেহানার শ্বশুরবাড়ি যথেষ্ট অর্থবান পরিবার, আন্ধেরিতে বিশাল বাড়ি। রেহানা আমাদের নিয়ে হলে চলে এলো। বাড়ির ভিতর একটা বিশাল হল ঘর। এখানেই বার্থডে সেলিব্রেশন হচ্ছে। অনেক অতিথি এসেছে। রেহানার হাজব্যান্ড আমাদের দেখে এগিয়ে এলো। আমাদের সবার সঙ্গে হ্যান্ডশেক করলো। শান্তনু, অমিত, নেহা এবং সবশেষে আমার সঙ্গে হ্যান্ডশেক করার সময় আমার দিকে খুব বিশ্রীভাবে তাকিয়ে আমার হাতে খুব জোরে চাপ দিল। আমার ভীষণ খারাপ লাগলো। আমি তাড়াতাড়ি হাতটা সরিয়ে নিলাম। লোকটা আমার দিকে তাকিয়ে একটা ইঙ্গিতপূর্ণ হাসি হাসল। লোকটার বিশ্রী চাউনি আমার সমস্ত শরীরে ওঠানামা করল। আমার এত অস্বস্তি লাগছে। রেহানা ওর মেয়েকে নিয়ে এলো। রেহানার মেয়ে খুব সুন্দর। আমরা সবাই বাচ্চাটাকে আদর করলাম। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছি। হঠাৎ রেহানার হাজবেন্ড ইকবাল আমার দিকে এগিয়ে এলো। আমার দিকে তাকিয়ে বলল, আরাধনা, তোমার ড্রেসটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি কিছু বোঝার আগেই পলকের মধ্যে বাচ্চাটাকে আমার কোল থেকে নিয়ে নিল। বাচ্চাটাকে নেওয়ার সময় ইচ্ছে করেই আমার বুকে হাত দিল। ঘৃণায়, লজ্জায়, অপমানে আমার সমস্ত শরীর জ্বালা করছে। আমি সব বুঝতে পারছি, কিন্তু কি করব, কি বলবো? আমি ঠিক করলাম আমি এক্ষুনি চলে যাব। রেহানাকে বললাম আমায় যেতে হবে। কিন্তু রেহান আমাকে ডিনার না করিয়ে কিছুতেই যেতে দিতে রাজি হলো না। আমার বন্ধুরাও আমাকে জোর করে আটকে দিল। অগত্যা আমাকে থাকতে হলো। আমরা ডিনার করছি, ইকবালের নোংরা দৃষ্টি আমাকে দেখে যাচ্ছে। আমি ওই নোংরা দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করে চলেছি। আমার খেতে ইচ্ছে করছে না। খাবার নিয়ে শুধু নাড়াচাড়া করছি। ডিনারের পর আমরা সুইট ডিশ কাউন্টারে এলাম ফিরনি খাবো বলে। আমরা কাউন্টারের সামনে দাঁড়িয়ে ফিরনি খাচ্ছি। হঠাৎ আমার মনে হলো কেউ আমার পিঠে স্পর্শ করলো। ঘুরে তাকালাম, দেখলাম ইকবাল আমার দিকে তাকিয়ে হাসলো। এত কুৎসিত হাসি আগে দেখেছি কি কখনো? আমার মুখ দেখে শান্তনু জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি বলতে গিয়েও চুপ করে গেলাম। কি বলবো? বললাম, কিছু না। ডিনার করে বেরোতে যাব। নেহা বলল ও ওয়াশরুমে যাবে। রেহানা বলল ওয়াশরুম দোতলায়। নেহা আমাকে জোর করে দোতলায় নিয়ে এলো। নেহা ওয়াশরুমে ঢুকেছে। আমি ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছি। ওয়াশরুমের সামনে লম্বা বারান্দা। বারান্দায় পরপর অনেকগুলো ঘর। বারান্দা থেকে কয়েকটা সিঁড়ি নেমে গিয়ে একটা বিশাল ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজানো। বারান্দার একটা দেয়ালে আজমির শরীফের একটা বড় ছবি দেখে এগিয়ে গেলাম ভালো করে দেখার জন্য। আমি খুব মন দিয়ে ছবিটা দেখছি। হঠাৎ মনে হলো আমার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ভীষণ চমকে ঘুরে তাকালাম। ইকবাল একদম আমার গায়ের কাছে দাঁড়িয়ে। পিছনে সরতে গেলাম, দেয়ালে আটকে গেলাম। ভয়ে আমার সমস্ত শরীর কাঁপছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ইকবাল আমার দুদিকে দেয়ালের উপর হাত রাখলো। তারপর মুখটা আমার খুব কাছে নিয়ে এলো। কোনো বিষাক্ত সাপের মতো হিস হিস করে বলল, আরাধনা, যেদিন তোমাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই তোমার জন্য আমি পাগল হয়ে উঠেছি। আই এম ম্যাডলি ইন লাভ উইথ ইউ। ইকবাল দুই হাত দিয়ে আমার দুই বাহু ধরল। আমি ইকবালকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলাম, পারলাম না। বললাম, আমি কিন্তু এবার চিৎকার করে সবাইকে ডাকবো। ইকবাল হেসে বলল, ডাকো। আজ আমি সবার সামনে কবুল করব যে আমি তোমাকে ভালোবাসি। ইকবালের নোংরা দৃষ্টি আমার শরীরের প্রতিটি অঙ্গকে ছুঁয়ে গেল। আমার চোখের দিকে তাকিয়ে আবার বলল, তুমি শুধু একবার হ্যাঁ করে দাও, তোমার বন্ধুকে আমি এক্ষুনি তালাক দিয়ে দেব। ইকবাল ওর একটা হাত নিয়ে এলো আমার বুকের উপর। ওর মুখটা আমার মুখের খুব কাছে নিয়ে এলো। ও ঠোঁট আমার ঠোঁট দুটো স্পর্শ করতে গেল। আমি মরিয়া হয়ে চিৎকার করলাম, নেহা। দরজার আওয়াজ হলো। নেহা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ইকবাল আমাকে ছেড়ে মুহূর্তের মধ্যে ভিতরের একটা ঘরে ঢুকে গেল। আমি তখন ওইভাবে দাঁড়িয়ে আছি। আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। নেহা দৌড়ে এলো আমার কাছে। ভীষণ অবাক হয়ে বলল, কি হয়েছে আরাধনা?
আমি কিছু না বলে নেহার হাত ধরে প্রায় দৌড়ে নিচে নেমে এলাম। গাড়িতে বসে আমি কেঁদে ফেললাম। ওই মুহূর্তে নেহা যদি বাথরুম থেকে না বেরোতো তাহলে কি হতো ভাবলেই আমার ভিতর শুদ্ধ কেঁপে উঠছে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা মলেস্টেশনের কথা এতদিন শুধু শুনেছি বা পড়েছি, আজ নিজের জীবনে সেই অভিজ্ঞতা হলো। আমি নিচে নেমে কারোর সঙ্গে কোনো কথা না বলে দৌড়ে এসে গাড়িতে উঠেছি। এমনকি আসার সময় রেহানাকেও বলে আসিনি। আমার বন্ধুরা নিশ্চয়ই অবাক হয়ে গেছে, ওরা তো বুঝতেই পারছে না কি হয়েছে। অনিমেষ কাকু আজ আমাকে ওনার গাড়ি আর ড্রাইভার দিয়ে দিয়েছেন। আমি বলেছিলাম ড্রাইভার লাগবে না, নিজেই ড্রাইভ করব। কিন্তু রাত হয়ে যাবে বলে কাকু রাজি হলেন না। মনে মনে ভাবলাম, ড্রাইভার না থাকলে আজ আমার পক্ষে গাড়ি চালানো সম্ভব হতো না। এখনও আমার সমস্ত শরীর কাঁপছে। বাড়ি পৌঁছে সোজা নিজের ঘরে চলে এলাম। বিছানার উপর বসে আছি। আমার অন্তরাত্মা এখনও কাঁপছে। লজ্জা, অপমান, বিদ্বেষ সব মিলিয়ে একটা দারুণ কষ্ট হচ্ছে বুকের ভিতর। দরজায় নখ হলো। দরজাটা খোলা দেখে শ্লোক ঘরে ঢুকে এলো। শ্লোক সবে ক্লাব থেকে ফিরেছে, এখনো পোশাক বদলায়নি। আমার মুখ দেখে বুঝলো কিছু একটা হয়েছে। এগিয়ে এলো, বিছানায় আমার পাশে এসে বসলো। জিজ্ঞেস করলো, কি হয়েছে আরাধনা? আমি নিজেকে আর আটকাতে পারলাম না, কেঁদে ফেললাম। শ্লোক ভীষণ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো? আমি শ্লোককে সব বললাম। রাগে শ্লোকের সমস্ত চোখ মুখ লাল হয়ে উঠল। শ্লোক উঠে দাঁড়ালো, বললো চলো। আমি বললাম কোথায়? এফআইআর করতে, পুলিশ স্টেশনে। রাগে অত্যন্ত জোর গলায় বলল শ্লোক। ইতিমধ্যে অনিমেষ কাকু আর অপর্ণা আন্টিও বাড়ি ফিরেছেন। শ্লোক সমস্ত ঘটনাটা ওনাদের বলল। শোনার পর অনিমেষ কাকু ভীষণ রেগে গেলেন, কিন্তু অপর্ণা আন্টি খুব ধীর স্থির। উনি বোঝালেন যে আমাদের কাছে কোনো প্রুফ নেই, একজনও আই উইটনেস নেই, পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না। উপরন্তু পুলিশ নানা রকম প্রশ্ন করে আরাধনাকে আরও হ্যারাস করবে। অবশেষে অপর্ণা আন্টির যুক্তিটাই আমরা সবাই মেনে নিলাম। অনেক রাত অবধি আমি ঘুমোতে পারলাম না। বুকের ভিতর ভয়ের কম্পন এখনো থামেনি। দুদিন আর ইনস্টিটিউটে গেলাম না, ইচ্ছে করলো না। দুদিন পর আজ ইনস্টিটিউটে এসেছি। শ্লোক পৌঁছে দিয়ে গেছে। আমি গেট দিয়ে না ঢোকা পর্যন্ত অপেক্ষা করেছে। আমাকে দেখে আমার বন্ধুরা খুব খুশি হলো। শান্তনু অভিযোগ করলো, দুদিন ধরে আমরা ফোন করছি, তোর ফোন সুইচ অফ বলছে, ফোন বন্ধ করে রেখেছিলি কেন? আমি কোনো উত্তর না দিয়ে শুধু হাসলাম। রেহানা জিজ্ঞেস করলো, ওই দিন ওইভাবে চলে এলি কেন আরাধনা? বললাম পরে বলবো। ক্লাস শুরু হয়ে গেল, আর কথা হলো না। অফ পিরিয়ডে আমি ওদের সেদিনের সব ঘটনা বললাম। আমার বন্ধুরা শুনে খুব অবাক হয়ে গেল, ভীষণ রেগে গেল। রেহানা বলল, আমার মনে হয়েছিল যে এরকমই কিছু একটা হয়েছে, তবে এতটা ভাবিনি। রেহানার দু চোখে জল। প্রথমে ভেবেছিলাম রেহানাকে কিছু বলবো না, কিন্তু পরে মনে হলো ব্যাপারটা রেহানার জানা উচিত। নেহা বলল, আমার মনে হয়েছিল সেদিন আমি লোকটাকে চট করে ঘরে ঢুকে যেতে দেখেছি। রেহানা দু চোখে জল নিয়ে আমাকে জড়িয়ে ধরল। রেহানার জন্য আজ আমার দু চোখও জলে ভরে গেল। আজ এই পর্যন্তই থাক, আবার অন্যদিন।